প্রতি ১০০ জনে প্রায় ৪০ জনের মতো ফেল করেছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক বলে আমি মনে করি। যে আমরা ইংরেজি বই ধরার আগে ইংরেজিটা শিখে ফেলবো, কোনো ধরনের বই থাকবে না, গ্রামার থাকবে না। সুধী দর্শক মন্ডলী, কথা বলছি ডক্টর দেওয়ান মোহাম্মদ এমদাদ হোসেনের সাথে। আজকে আমরা কথা বলবো যে উনি দীর্ঘদিন থেকে এই শিক্ষার সাথে জড়িত এবং শিক্ষা নিয়ে কাজ করছেন। এখন অনেক স্টুডেন্ট আছে। তো আপনারা জানেন যে এইচএসসি 2025 যে বাংলাদেশে একটি বিশাল বিপর্যয় নেমে এসেছে, সেটা হচ্ছে 5 লক্ষেরও অধিক হবে, তাই না? 5 লক্ষেরও অধিক মানে শিক্ষার্থী এবার ফেল করেছে। তো আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আমরা আজকে আপনার সাথে কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং শিক্ষার্থীরা কিভাবে ভালো করবে এবং এইবার যে একটা বিপর্যয় ঘটলো এটা কিভাবে উত্তরণ করা যায় এবং তাদের যে এই যে 5 লক্ষেরও শিক্ষার্থী এটা হলো না, এটা কেন হলো, তারপরে ইংরেজিতে অনেক দুর্বলতা আছে, সেটা উত্তরণের উপরটা কি বা কি পদ্ধতি করলে ওরা শিক্ষা ব্যবস্থায় ভালো করতে পারবে এবং শিক্ষার্থীরা নিজে কি প্রিপারেশন নিলে এই জায়গা থেকে তারা উত্তরণ করতে পারবে। আপনি একটা ওভারঅল আমরা শুরু করতে চাই যে আপনি এই প্রশ্ন দিয়ে এটার উত্তর যদি দিতেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে এবং আমাকে যারা শুনছেন। অ্যাকচুয়ালি আমরা গত যে এসএসসি রেজাল্ট ছিল সেটা যে একটা ম্যাসিভ ফেল ছিল বিভিন্ন সাবজেক্টে, স্পেশালি ম্যাথসে, এই রেজাল্টটা আমাদের কাছে একটা অ্যাস্টাউন্ডিং ব্যাপার ছিল। সো এবার আবার সেই একই ঘটনার রিইটারেট হলো, মানে পুনরাবৃত্তি হয়েছে, যেটা ইন্টারমিডিয়েটে আমরা দেখলাম। আমি যদি ইন এ নাটশেল এই রেজাল্টটাকে বলি তাহলে দেখা যাচ্ছে যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে যেটা পাশের হার গড় 57.12, গত বছরের তুলনায় যেটা 19% কম। এবছর 10.5 লক্ষের মতো পরীক্ষার্থী ছিল আমাদের এবং 6 লক্ষের মতো বা তারও কম শিক্ষার্থী পাশ করেছে। তাহলে দেখা যাচ্ছে প্রতি 100 জনে প্রায় 40 জনের মতো ফেল করেছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক বলে আমি মনে করি। 2024 সালের সাথে যদি আমরা 25কে তুলনা করি, স্পেশালি ইন্টারমিডিয়েটের রেজাল্ট, সেক্ষেত্রে আমরা দেখব যে জিপিএ পাস পেয়েছিল 2024 সালে 1,31,376 জন এবং এবছর সেটা মাত্র 63,219 জন। দ্যাট ইজ শতকরা 52% কমে গেছে। 2024 সালে একজনও পাস করে নাই এরকম কলেজের সংখ্যা ছিল 65টি এবং 2025 সালে সেই সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে 202টি। তো রেজাল্ট অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে সবচেয়ে বেশি ফেল করেছে অ্যাকাউন্টিং এ, যে সংখ্যাটা 41.46। ইংরেজি আছে দ্বিতীয় পজিশনে, দ্যাট ইজ নেক্সট টু অ্যাকাউন্টিং, সে সংখ্যাটা হলো 38.8% এবং আইসিটিতে রয়েছে 27.18%। এই হলো ওভারঅল আমাদের এবারের এইচএসসি 2025 রেজাল্টের সামগ্রিক চিত্র। এখন আমরা যেহেতু ইংরেজি নিয়ে কথা বলছি এবং এই প্রতিষ্ঠানটি ঢাকা আইএলটিএস সেন্টার, যেটা এরা মূলত ইংরেজি নিয়ে গবেষণা করে, ইংরেজিকে কিভাবে আমাদের ছাত্রদের মাঝে ইংরেজির প্রতি ইন্টারেস্ট আনা যায় এবং অ্যাট দ্য সেম টাইম ইংরেজিকে কিভাবে ডেভেলপ করা যায়, ডেভেলপ ইন দ্য সেন্স দ্যাট আমাদের ছাত্রদের মাঝে আরো কিভাবে এটার অ্যাগ্রান্ডাইজিং পাওয়ারটাকে আরো বেশি পরিমাণ গতিশীল করা যায়, যে জন্য চেষ্টা করে যাচ্ছে তারা। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই রেজাল্টের বিপর্যয়ের অন্যতম যে কারণগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য। প্রথমত, যে ছাত্রগুলো এবার সিট ফর দ্য এক্সামিনেশন পরীক্ষা দিতে বসেছিল, ম্যাক্সিমামই তারা জুলাই পরবর্তী মাঠে ছিল বলা যায়। একেবারে জুলাই পরবর্তী, জুলাই আগস্ট এই সময়টা তারা টেবিলে বসতে পারেনি। তারপরে একটা ঘটনা দেশে ঘটে গেল, এরপরেও আমরা দেখেছি যে রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ, তারপরে এরপরে বড় একটা বন্যা হলো, সেই বন্যার্থদের জন্য ত্রাণ কালেকশন, এভাবে করে করে অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু রাস্তায় ছিল, এটা টেবিলে বসতে পারেনি, যেটা অনেকটাই আমি মনে করি যে তাদের রেজাল্টের উপর প্রভাব ফেলেছে। অন্যদিকে এই স্টুডেন্টরা যে পদ্ধতিতে আগে অভ্যস্ত ছিল, তারা মনে করেছিল যে যেহেতু দেশে একটা ক্রান্তিকাল গিয়েছিল, অতএব প্রশ্ন হয়তো অনেকটা সহজ হবে, ইজি হবে তাদের জন্য। কিন্তু প্রশ্ন এবার অনেক স্ট্যান্ডার্ড করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড করতে গিয়ে
কমন কোয়েশ্চেনগুলো না দিয়ে, যেগুলো আনকমন, ছাত্ররা সাধারণত যেগুলোকে টাচ করে না, সেখান থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। ফলে ছাত্ররা, ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় 100-এর আনসার তারা করতে পারে না। সেকেন্ডলি, যেটা যে আগে যে রেজাল্টটা দেওয়া হতো, ফ্লাফি রেজাল্ট আমরা বলি, যে ফুলিয়ে ফাঁপিয়ে এই রেজাল্টগুলো দেওয়া হতো, পাশের পার্সেন্টেজ ছিল অনেক। কিন্তু এবছর কিন্তু রেজাল্ট আমি বলবো যে অথেন্টিক, প্রায় অথেন্টিক রেজাল্টই হয়েছে, যে কারণে আমরা প্রকৃত রেজাল্টটাই বলবো যে এবার দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে গত পরীক্ষাগুলোতে গ্রেস মার্ক ছিল, এবছর কিন্তু গ্রেস মার্ককে টোটালি অমিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের গ্রেস মার্ক দেওয়া হয়নি, যেটাও ছাত্রদের উপর প্রভাব পড়েছে। আবার আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ছাত্রদেরকে দেখেছি যে এক বছর যে প্রশ্নগুলো আসে, পরবর্তী বছর তারা ওই প্রশ্নগুলো না পড়ে শুধুমাত্র নতুন কিছু প্রশ্ন করে, এটাও তাদের জন্য একটা বুমেরাং হয়ে গেছে। কারণ দেখা গেছে যে গত বছর যে প্রশ্নগুলো এসেছে তা থেকেও কিয়দংশ প্রশ্ন দেওয়া হয়েছে, ফলে বাচ্চারা এই জিনিসগুলো টাচ করতে পারেনি। অন্যদিকে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে সেন্টার এবার একটা বিশাল ফ্যাক্টর ফেলেছে। সেন্টারে দেখেছি যে বোর্ডের লোকজন একদম সকাল থেকে পরীক্ষা শেষ অবধি ঢাকা বোর্ডের লোকজন বসেছিল, এবং ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত ভিজিলেন্ট ছিল, যেটা আমরা আগে কখনো দেখিনি। ফলে টুকটাক যে জিনিসগুলো আগে হতো, তারপরে আমি একটু ইন্টারাপ্ট করি যে আপনি বলতে চাচ্ছেন যে এইসব অবস্ট্রাকলের কারণে ছাত্রদের পরীক্ষা খারাপ হয়েছে? অবশ্যই অবশ্যই আমি সেটাই মনে করি, এবং আমরা এটাকেই ধরছি যে মেইন ফোকাল পয়েন্ট। এই কারণগুলোর জন্যই আমাদের ছাত্ররা এবার ওভারঅল খারাপ করেছে। আর ইংরেজিতে খারাপ করেছে সেটা যদি আমি বলি, স্পেসিফিক্যালি আমি বলছি এখন কেন ইংরেজিতে এই মানে ল্যান্ডস্লাইড নষ্ট নেমেছে। বেসিক্যালি আমরা সবসময় ক্লাসে বলি যে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেন্স দ্যাট কমিউনিকেটিভ সেন্সের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বাট আমাদের দেশে একটা স্টিপুলেটেড টাইম এবং একটা ফিক্সড সিলেবাস আছে, যেটা ছাত্রদেরকে কমপ্লিট করতে হয় পরীক্ষায় ভালো করার জন্য। এখন সেই ভালো করার জন্য তাকে পড়তে হবে, অনেক কিছু তাকে মেমোরাইজ করতে হবে, এবং আমি বলবো যে মেমোরাইজ করার আগে যে জিনিসটা তাকে জানতে হবে সেটা হলো ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ টোটালটাই অনেকটা গ্রামারের উপর নির্ভরশীল। যেমন এক সময় যে মেথড ছিল গ্রামার ট্রান্সলেশন মেথড, কিন্তু তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এখন আমরা যেটা পড়াচ্ছি ক্লাসে সেটা হলো সিএলটি, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা সম্পূর্ণ কমিউনিকেশনের সাথে রিলেটেড, এবং এখন এই পদ্ধতি বাদ দিয়ে বর্তমানে নতুন আসছে যেটা হলো পোস্ট মেথড প্যাডাগজি। শ্রীলঙ্কান লিঙ্গুইস্ট কুমারা বাদিভেলো এটাকে উদ্ভাবন করেছেন। তো ধাপে ধাপে এই যে পদ্ধতিগুলো চেঞ্জ হওয়ার কারণে ট্রান্সফারের ক্ষেত্রে, স্পেশালি ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার যেটা বলে, যদি ল্যাঙ্গুয়েজ ট্রান্সফারটা পজিটিভ হয়, বাচ্চারা দ্রুত এটাকে আয়ত্ত করতে পারে, অ্যাজ ইংলিশ ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের দেশে এটা এখনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় নাই, আমরা এটাকে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করছি। আমাদের দেশে যে ট্রান্সফারটা হচ্ছে সে নেগেটিভ ট্রান্সফার, অর্থাৎ অন্য দেশের যে ভাষা আমাদের বাংলা ভাষার সাথে আমরা যেটা হারমোনাইজ করি, দেখা যায় গ্রামাটিক্যাল অনেক অবস্ট্যাকল আছে, সেন্টেন্স প্যাটার্নে অবস্ট্যাকল আছে, বাচ্চারা এগুলো অ্যাকুমুলেট করে এগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করতে তারা ব্যর্থ হচ্ছে। অন্যদিকে আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন ম্যাক্সিমামই কিন্তু লিটারেচারে পাশ করা, ফলে ল্যাঙ্গুয়েজের উপর তাদের কতটুকু দক্ষতা, আমি নিজে যেহেতু পরবর্তীতে ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করেছি, আমি বুঝতে পারছি যে কতটুকু ল্যাকিং আমাদের ছিল। লিটারেচার দিয়ে ল্যাঙ্গুয়েজকে মাপা যাবে না, বরং লিটারেচারকে বুঝতে হলে ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিটারেচারকে মাস্টার বা আয়ত্ত করতে হবে। এই ক্ষেত্রে আমরা বলবো যে যেমন নোয়াম চমস্কি, বিশিষ্ট ল্যাঙ্গুয়েজিস্ট, তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকটা শিশুর ব্রেইনে একটা ইউজি আছে, ইউনিভার্সাল গ্রামার অথবা ল্যাড অর ব্ল্যাক বক্স, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং তাকে যে ইনপুটটা দেওয়া হয় সেই অনুযায়ী সে একটা ভাষা শিখে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে একদম ছোটবেলা থেকে যে এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে, সেই এনভায়রনমেন্টে ইংরেজি নাই, না বাসায় আছে, না বাইরে আছে, না কোথাও আছে, ফলে কিন্তু এখানে ল্যাগিং বিহাইন্ড, সে পিছনে চলে যাচ্ছে। আবার অন্যদিকে এনভায়রনমেন্ট ইজ এ ফ্যাক্টর, যেটা বিএফ স্কিনার নামক এক ভদ্রলোক বলেছেন, ল্যাঙ্গুয়েজ ইজ নট এ হ্যাবিট ফরমেশন, রাদার ইট ইজ রুল ফরমেশন, অর্থাৎ রুলের মাধ্যমে কিভাবে এটা অর্গানাইজ করতে হয় সেই জিনিসটা জেনে তাকে ভাষাটা শিখতে হবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান রাইটার আছে, লিঙ্গুইস্ট আছে, যেটা গায়ত্রী স্পিবাক, হোমিক কে বাবা, এরা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করেছিল। তারপরে যা পিয়াজে আছে, এরা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে গবেষণা করেছেন যে বাচ্চা কোন বয়সে
একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি কোনো ভাষাকে সে অ্যাডপ্ট করতে চায়, তাকে কি কি শিখতে হবে, তার 1 বছরের সময় কি শিখবে, 2 বছরের সময়, 3 বছরের, এরকম ক্যাটাগরি আছে। তো আমাদের যে ইংরেজি শেখানো হয় সেখানে কিন্তু এই জিনিসগুলো ফিক্সড নয় যে একটা বাচ্চা যখন 4 বছরের সময় ভর্তি হলো তার কি কি ইনপুট দিতে হবে সেটা যেমন সিলেবাসে নাই, আবার সে যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠবে সেখানে কোনো কি শিখতে হবে ইংরেজির ক্ষেত্রে সেটা কিন্তু নাই। তথাকথিত আমরা শুধুমাত্র রিডিং অ্যান্ড রাইটিং করাচ্ছি, স্পিকিং অ্যান্ড লিসনিংটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা হচ্ছে। যেমন ইন্ডিয়ান সিলেবাসকে আপনি যদি দেখেন যে একটা 5 এর বাচ্চা কতগুলো ভোকাবুলারি জানতে হবে, জানা উচিত, সেটা কিন্তু ফিক্সড করা। বাট ইন আওয়ার কান্ট্রি এটা একেবারেই নাই। বাচ্চাদেরকে আমরা ক্লাসে রিডিং করাচ্ছি, কিছু প্রশ্ন ওখান থেকে দিচ্ছি। আমি দেখলাম যে আমরা ছোটবেলা থেকে দেখছি যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবাই তো ভালোই করে, মানে যাই হোক নম্বর কম বেশি যাই হোক, কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাই কিন্তু আপনার পাস করা যে ছেলেগুলি, কিন্তু পরে কিন্তু ওই যে আপনি যেটা বলেন স্পিকিং এবং লিসনিং এটাই দুর্বল থাকে, এটা হয় না, ওরা কথা বলতে পারে না, 5 মিনিট কথা বলতে পারে না। এটা উত্তরণের জন্য উপায়টা কি? তাহলে 12টা বছর তারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশে পাস করে ভালো জিপিএ নিয়ে পড়ে কথা বলতে পারছে না, ওই জায়গাটা কোথায় এখানে সমস্যা? এটা খুবই একটা মানে ভালনারেবল এবং ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আবার দেখেন ওখান থেকে পাস করে ঢাকা হেলথ সেন্টারে পড়তে আসছে যে আমরা 3 মাসের স্পিকিং ইংলিশ কোর্স করব, তাহলে স্পিকিং ইংলিশ 12 বছর হলো না? রাইট, এটা আমরা বারবারই বলছি যে স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। আমরা প্রপার টাইমে তাদেরকে ইউটিলাইজ করতে পারি না, ইনপুট দিতে পারি না। এমন একটা সময়ে দিচ্ছি যখন ভাষা শেখার জন্য কতগুলো ক্যাটাগরি আছে, যেমন এজ একটা ফ্যাক্টর, দেন স্ট্র্যাটেজি, দেন অ্যাপটিটিউড, দেন পার্সোনালিটি, দেন ইন্টেলিজেন্স, দেন মোটিভেশন। এই জিনিসগুলো ওই লেভেলে গিয়ে আপনি যতই দেন এটা কাজ করেন, কারণ যখন একটা শিশু থাকে তখন তাকে বলা হয় অ্যামারফুস লাম, ওইটাকে যেভাবে আপনি মোল্ড করবেন সে সেভাবেই তৈরি হবে। ওই সময় যদি আপনি ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে তাকে ইনপুট দেন, অবশ্যই সুনার অর লেটার ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ, বাট এই জিনিসটা আমাদের দেশে নাই। আর দ্বিতীয়ত আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেশিরভাগ স্কুল কলেজে হলো বাংলা, ফলে ইংরেজির প্রতি তাদের এক ধরনের আমরা বলবো ফোবিয়া কাজ করে। অন্যদিকে টিচাররাও যেহেতু সিলেবাসে আপনার জাস্ট পাস করাতে হবে, একটা টাইম দেওয়া থাকে যে টাইম ফ্রেমের মধ্যে এই সিলেবাসটা শেষ করতে হবে আপনাকে, তারপরে পরীক্ষায় খারাপ করলে জবাবদিহিতা অথরিটির কাছে, এই সমস্ত কারণে কিন্তু এখন যে সিলেবাসটা আছে যেটা কারিকুলামে, আপনি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, এই সিলেবাসটা কি মানে এখন শিক্ষার্থীদের জন্য কি পারফেক্ট, এই যুগের সাথে কি তাল মেলায় বাংলাদেশের ক্ষেত্রে? যে সিলেবাসটা আছে সিলেবাসের মধ্যে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু তার 10% ক্লাসে আমরা ফলো করি না। তার মানে কি এটা শিক্ষকদের সমস্যা? মানে আমাদের শিক্ষকরা কোপ আপ করতে আমি পারছে না? মনে করি যে আমরাই কোপ আপ করতে পারি না। তাহলে প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ করতে হবে। ওখানে কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইউনিট গুলো দেওয়া আছে। তাহলে কি এটা উত্তরণের জন্য কি টিচার ট্রেনিং দরকার? অবশ্যই টিচার ট্রেনিং এর প্রপার ট্রেনিং, মানে যে ট্রেনিং গুলো আমি নিজেও সিপিটি ট্রেনিং করেছি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, বাট ওই যে ক্লাসরুমে এসে দেখি যা ছিল তাই, ওখানকার এক অংশ আমরা ক্লাসে অ্যাপ্লাই করতে পারি না, ওখানে যা শিখেছিলাম। ফলত এই জিনিসগুলো আমাদের টোটালি পরিবর্তন করতে হবে, এবং এটা বিশেষ করে ইংরেজি শিক্ষা নিয়ে আমাদের দেশে এটা আরো ভাবতে হবে। এখন একটা শিশু, জন লক নামক এক ব্যক্তি মানে বিশিষ্ট ফিলোসফার বলেছে যে একটা শিশু হলো বা একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে ট্যাবুলা রাসা। ট্যাবুলা রাসা মানে হলো ব্ল্যাঙ্ক শিট অফ পেপার। এই ব্ল্যাঙ্ক শিট অফ পেপার আপনি যা দিবেন সেইভাবে সে জিনিসটাকে অ্যাডপ্ট করবে। আমাদের ভুলটা ওখানে, যেখানে প্রাইমারি লেভেল থেকে তাকে আমাদের বিল্ড আপ করা দরকার, সেই লেভেলটাতে কিন্তু শর্টকামিং লোফুল থেকে যাচ্ছে। ফলে তারা যখন একটু ম্যাচিউরড হচ্ছে তখন আপনি তাকে কিভাবে ইনপুটটা দিবেন যেটা তার আগে দেওয়ার কথা ছিল। এই যে গ্যাপটা, এই যে আপনার বিশাল বড় একটা গ্যাপ, এই গ্যাপটা পূরণ না করার কারণে কিন্তু আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দৈন্যতা ইংরেজি রয়ে গেছে। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টেও দেখা যায় ম্যাসিভ ফেল, ইংরেজিতে ফেল। এমনও দেখেছি যে ইংরেজিতে 2 জন পাস করেছে, ওখানে স্টুডেন্ট নিবে 200, তাহলে পরে নাম্বার গ্রেস দিয়ে বাড়িয়ে দিয়ে তাদেরকে ভর্তি করা হয়েছে। তারা কি ইংরেজি পড়ে নাই? 1 থেকে একদম 12 পর্যন্ত ইংরেজি পড়েছে 12 থেকে 13টা বছর, বাট কোনো ধরনের আমি বলবো যে রেজাল্ট আমরা পেয়েছি কিনা সন্দেহ আছে। ফলে আমাদের নীতি নির্ধারক যারা আছে, যারা এটা নিয়ে গবেষণা করছে, তাদেরকে এটা রিপ্রিন্ট করতে হবে। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা বাংলাদেশি আছি, আমরা ছোটবেলা থেকে এই বাংলা ভাষাটা শিখে ফেলি আগে ছোটবেলায়। যেমন আমরা যদি 5 বছর ধরি, প্রথম 5 বছরের শিশু বয়স থেকে, 5 বছরের মধ্যে আমরা বাংলা ভাষাটা শিখে ফেলি, মানে মায়ের কাছ থেকে যার আশেপাশে।
শিখার পরে আমরা বাংলা বই, যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন আমাকে বাংলা বই দেওয়া হয়, আমার বই। তখন আমরা স্বরে অ, স্বরে আ এগুলি শিখি। এই স্বরে অ, স্বরে আ শেখার আগে কিন্তু আমি বাংলা ভাষাটা বলে ফেলতেছি। মাকে বলতেছে, মা ভাত দাও, আমি স্কুলে যাব, বাবা তুমি কেমন আছো। এই যে ল্যাঙ্গুয়েজগুলি, এটা আমি কিন্তু লেখাপড়া শেখার আগে কিন্তু আমি মুখে বলে ফেলতেছি। তা আমরা এই প্যাটার্নটা করতে পারি না বাংলাদেশে, যে আমরা ইংরেজি বই ধরার আগে ইংরেজিটা শিখে ফেলবো, কোনো ধরনের বই থাকবে না, গ্রামার থাকবে না। হ্যাঁ, এইভাবে যদি আমরা প্যাটার্ন করে ফেলি যে আমরা আগে ইংলিশ ভাষা শিখবো, তারপর ইংলিশের বই দিব, তারপর আমরা গ্রামার শিখবো, এইটা যদি আমরা চর্চা করি কেমন হয়, আপনার কি মনে হয়? এটা তো বেস্ট ওয়ে হবে। অর্থাৎ আমাদের যে বাংলাটা যেভাবে করলাম সেভাবে ইংরেজি প্যাটার্নটা পরিবর্তন করতে হবে। আমি এটা আগেই বলছি যে আমরা তো স্কুলে গেলে প্রথমেই বলে যে এ বি, আমাদের অক্ষর ধরাই দেওয়া হয়, কিন্তু বাংলা তো তা হয় না। বাংলা হয়তো আমার স্পিকিংটা আগে করা হয়। ডেফিনেটলি বাংলাটা হলো আপনার ইনস্টিংক্টিভ, এটা আমাদের ভিতরে এনগ্রেভ করা আছে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানে নাও যাই, বাংলাটা আমরা বলতে পারবো, কিন্তু ইংরেজিটা কিন্তু ইনস্টিংক্টিভ না। এটা হলো আপনার যেটাকে আমরা বলবো যে কনসিয়াস প্রসেস। বাংলাটা হলো সাবকনসিয়াস, অবচেতন ভাবে আমাদের মধ্যে গাঁথা আছে। বাট ইংরেজিটা হলো সম্পূর্ণ কনসিয়াস। এটা ঠিক আছে যে আমরা ওইটা তো আমাদের এনভায়রনমেন্টকে, কান্ট্রি ভাইব্রেশনের কারণে এটা বাংলাটা আমরা শিখেই যাই। কিন্তু আমরা দেখি বাংলাদেশি যারা আমেরিকা বা অন্য ইংলিশ কান্ট্রিতে যায়, ওখানে যখন সন্তান জন্মগ্রহণ করে, ওরা কিন্তু ওই সন্তানের সাথে বাবা মারা ফ্যামিলিতে বাংলা ভাষায় কথা বলে। কিন্তু এই বাচ্চাটা যখন স্কুলে ভর্তি হয়, তখন এনভায়রনমেন্টের কারণে সে কিন্তু একদম ফ্লুয়েন্স ইংলিশে কথা বলে। এটা কিন্তু এনভায়রনমেন্টে বাংলাদেশের ছেলেরা এরকম স্কুলে গেলে যেন ফ্লুয়েন্সিতে আসে, সেই এনভায়রনমেন্ট তো আমরা স্কুলে করতে পারি। রাইট, করা যায়, কিন্তু ওই যে এখানে শর্টকামিং হলো টিচারদের, তাদের মধ্যে কিছুটা শাইনেস কাজ করে। যে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি ইংরেজিতে, ক্লাসে যদি আমি ফ্লুয়েন্ট ডেলিভারি না দিতে পারি, ছাত্ররাই তো আমাকে করবে। আমরা 40 মিনিট করে ক্লাস পাই, এই 40 মিনিটের মধ্যে ইংরেজিতে যদি আমরা কোনো স্টুডেন্টকে বলি যে তোমরা কেউ বাংলা বলতে পারবে না, অ্যাজ ইট ইজ অ্যান ইংলিশ ক্লাস, সো ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, তখন তারা বাধ্য হবে। এবং আমিও যা বলবো ডেলিভার হবে সব ইংরেজিতে। আমি হয়তো সিম্পল ইংরেজিতে বললাম, তারা যাতে সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড। ফলে এই জিনিসটা আমরা করতেছি না। আমাদের মধ্যে যদি একটা বাইন্ডিংস আনা হতো যে না, আপনি যখন ক্লাস নেবেন 45 মিনিটসের 1 মিনিটও আপনি বাংলা বলতে পারবেন। আপনি আপনার লেকচারটা যেটা ডেলিভার করছেন, আপনি একদম ইজি, সিম্পল এন্ড লুসিড ল্যাঙ্গুয়েজে আপনি দেন, যাতে বাচ্চারা সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো এটা যদি বাধ্যতামূলক করা যায়, এবং এর ক্ষেত্রে অথরিটির একটা ভূমিকা রাখতে হবে যে কোন টিচার এটা করছে না, এবং টিচারের শর্টকামিং আমি অনেকেই দেখেছি মাস্টার ডিগ্রি পাস করেছে ইংরেজিতে, বাট দেখা যায় ফ্লুয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে তার অনেক মানে আছে, অনেক শর্টকামিং আছে, যেটা আসলেই তাকেও লজ্জা পেলে হবে না, তাকেও ডেভেলপ করার জন্য কলিগদের সাথে কিংবা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এনভায়রনমেন্টটা তো ইম্পর্টেন্ট। কারণ এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি মনে করি যে একজন বাবা 3টে সন্তান, একজন আমেরিকায় সে বড় হলো, একজন বাংলাদেশে বড় হলো, আরেকজন ফ্রান্সে বড় হলো, তারা কিন্তু 3টা ভাষায় দক্ষ হয়ে যাবে। একসাথে যখন এক ঘরে খাবে, তখন কিন্তু 3জন 3 দিকে এক্সপার্ট, এনভায়রনমেন্টের কারণে হয়েছে। রাইট, এই জন্য এনভায়রনমেন্ট ইজ এ গ্রেট ফ্যাক্টর। মানে এই জন্য বলেছে মাদার এইস, ফাদার এইস, সিস্টার এইস, ব্রাদার এইস, এগুলো হলো ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মাদার এইস মানে কি, সন্তান যখন বাসায় যাবে, মা যদি একটু টুকটাক ইংরেজি বলে, সন্তানও কিন্তু উদ্বুদ্ধ হবে। বাবাও যদি বলে, সন্তান কিন্তু। তাহলে কি আমাদের এডুকেশন সিস্টেমে প্যারেন্টিংটা কি অ্যাটাচ করা যায়? অবশ্যই, যারা ইংরেজিতে ভালো করতে চায়, প্যারেন্টকে এখানে যদি আপনি অ্যাটাচ করেন বা তাদেরকে যদি কানেক্ট করেন, আরো বেটার রেজাল্ট আমরা পাবো। কারণ তাদেরও ইংরেজি নিয়ে একটা ভীতি আছে, এবং তারাও মুখস্থ করাতে উদ্বুদ্ধ হয়। বেটার তাদেরকে প্যারেন্টিং করতে পারলে তারা মানে তাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে করতে পারবে, আমি যেটা মনে করি। তারাও ভাষাটা কোপ আপ করতে পারবে। বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তাই হয়, আর বাংলা মিডিয়াম স্কুলগুলোতে তো দৈন্যতা আছেই। সো দেখা যায় যে গার্ডিয়ানে ওই লেভেল পর্যন্তই করেন, আর ইংলিশ মিডিয়ামগুলোতে এটা একদম বাধ্যতামূলক। অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে তো বাবা মার ইন্টারভিউ নেয়, আমরা দেখেছি, শুনেছি। সেখানে কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে, বিকজ অফ এনভায়রনমেন্ট। ওই কম্পাউন্ডের ভিতরে আপনি অন্য ভাষা ব্যবহার করতে পারছেন না। এই জন্য বলা হয় যে হিউম্যান ব্রেইন ক্যান পিক আপ এনি ল্যাঙ্গুয়েজ ইফ হি ইজ গিভেন এক্সপোজার। আপনি যদি তাকে এক্সপোজার দেন, ওই চিলড্রেনকে, মানে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে, যে কোনো ভাষা সে শিখতে পারবে। বাট দেয়ার ইজ এ এজ লিমিট, দেয়ার ইজ এন এজ লিমিট। এজ লিমিট কোনটা? যে তার বয়স, প্রাথমিক যে স্তর আছে, তারপরে স্তর, মানে মিনিমাম 4 থেকে 5 বছর যদি আপনি তাকে এনভায়রনমেন্টটা দেন, এক্সপোজার দেন ওই ভাষায়, আপনি এখন থেকে চিনে নিয়ে যান, ওই 5 বছর বয়সে দেখবেন যে সে দেশে এসে বাংলা বলতে পারবে না, কারণ তাকে ওইভাবে আপনার ইনপুটটা দেওয়া হয়েছে। কিন্তু বয়সটা বেশি হয়ে গেলে
তখন কিন্তু আর এই ইনপুটটা এত সহজে নিতে পারবে না। এই ক্ষেত্রে দেখেন যে আমাদের ক্রিকেটার যারা আছে তাদের পিছনে কিন্তু ইংরেজি শেখানোর জন্য অনেক টাকা খরচ করা হয়, কিন্তু আপনি দেখবেন যে 20% বা 30% ভালো ইংরেজি বলতে পারে যখন কমেন্টেটররা তাদের প্রশ্ন করে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু দুই একটা বলেই তারা কিন্তু আবার থেমে যায়, কারণ তাদের বয়সটা অলরেডি চলে গেছে। এই বয়সে আসলে এত এক্সপার্ট হওয়া সম্ভব না। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই যখন ইংরেজিতে কথা বলে আমাদের যে এডুকেশনের সাথে জড়িত বা শিক্ষার্থী যেগুলি আছে, তো অনেকেই দেখা গেল যে একটু চিন্তা করে করে কথা বলে ইংলিশে। তারা, আমি বললাম যে এটা কেন করো, বলে যে আমি বাংলাটাকে ইংলিশ করি তারপরে বলি, মানে একটা সময় নেই। এই যে ট্রান্সলেটেড, মাথার মধ্যে যে একটা ট্রান্সলেশন হয়, এটা থেকে উত্তরণের উপায় কি? এটা 100% সত্য কথা, এবং যে যত বেশি এটাকে কনভার্ট করতে পারে তত সে ফ্লুয়েন্ট। আসলে ভিতরে তো আমাদের বাংলাটা, তাই না? কারণ ওই যে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়ে আসছি, শিক্ষক এক সময় বলতো মানে 10টা ট্রান্সলেশন দিয়ে দিত, এর ভাষায় পড়ে আইসো। পরের দিন জিজ্ঞেস করতো, বলো তো সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বলে দিতাম। কেন রাইজেস হলো, কেন ইন হলো, কেন দা হলো, এই জিনিসগুলো উনি তো ন্যারেট করেন নাই, আমাদেরকে শিখায় না, ডিসক্রাইব করে নাই। ফলে দেখা যায় আমরা ইংরেজি অতটুকুই বলি যতটুকু আমাদের ইনপুট দেওয়া আছে, যেটা বাংলার মাধ্যমে আমরা শিখেছি। সেই জিনিসগুলো দ্রুত বলি, যেটা নতুন কিছু আনতে গেলেই কিন্তু আমরা তখন একটা দেখা যায় স্ট্যামারিং বা আমরা করতে থাকি, এক ধরনের বাধা, এক ধরনের বেরিয়ার চলে আসে। এর অনেকগুলো কারণও আছে। আমাদের কারো কারো লিসনিং প্রবলেম হচ্ছে, যেটাকে অ্যাপাসিয়া বলে। যেমন আপনি কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হন এবং আপনার যদি ব্রেইনের কোনো একটা অংশ ক্ষতি হয়, কোনো ভাষায় আপনি র্যাপিডলি দিতে পারবেন না। অনেক কিছু ইনপুট দিতে নিতে আপনার অনেক সময় লাগবে। আরো হিয়ারিং কমপ্লেক্সিটি অনেকের থাকে। আবার আপনি কথা বলতেছেন, সাউন্ড বাইরে থেকে অনেক বেশি সাউন্ড আসছে, তখন আপনার কনসেন্ট্রেশনটা বা ডিমোটিভেটেড হয়ে যেতে পারে। মানে there are various factors related to these. That is, while learning in a language, you have to accommodate all the things. সবকিছুকে অ্যাকোমোডেট করতে হবে, যেহেতু একটা বিদেশি ভাষা আপনি শিখতে চাচ্ছেন। এটা শুধু ইংরেজি না, আপনি ফ্রেঞ্চ যান বা স্পেনিশ শিখেন, সবকিছু সিস্টেমই এক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আরেকটা কথা হচ্ছে, একদম শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি ঢাকা আইএলটিএস সেন্টারের শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে দুটো কথা যদি বলতেন। ও আচ্ছা আচ্ছা, তো আমি তো বহুবার এখানে এসেছি এবং আমি বলতে পারি যে এখানে আমি ইমপ্রেসড, এবং এখানে আসার পর আমার এনভায়রনমেন্ট, স্পেশালি এত সুন্দর এনভায়রনমেন্ট আমি কোথাও দেখিনি। এবং যারা এখানে আসছে প্রপারলি তারা যে গাইডলাইনটা পাচ্ছে, এবং এটা আশা করি ভবিষ্যতে তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। এবং আমি জানি যে এখান থেকে বিভিন্ন দেশে যারা যাচ্ছে, এখান থেকে সফল হয়ে এরকম মানে হান্ড্রেডস অফ স্টুডেন্টস তারা দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এনরোল করাচ্ছে, এবং এত অল্প খরচে অল্প সময়ে মানে কল্পনাই করা যায় না। যে গত প্রায় অনেক দিন ধরে মোহাম্মদ আলী সাহেব কাজ করছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তিনি ইনভলভ আছেন। গত কয়েকদিন আগে কানাডাতে গিয়ে, তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে, ইউকেতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে তাদের সাথে কথা বলেছেন, যাতে আমাদের দেশ থেকে আরো বেশি পরিমাণ স্টুডেন্ট সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে এনরোল করা যায়, বিশেষ করে ঢাকা আইএলটিএস সেন্টারের মাধ্যমে। তো আপনারা এর প্রতি ট্রাস্ট রাখতে পারেন, এবং আশা করি আপনি যেটা চাচ্ছেন ঢাকা আইএলটিএস সেন্টার সেটাকে হৃদয়ে ধারণ করে এবং আপনাকে 100% সকল দিক থেকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। এবং ঢাকা আইএলটিএস সেন্টার আরো দীর্ঘজীবী হোক এবং তারা মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে এই প্রত্যাশা রইল। ধন্যবাদ, আপনার সাথে অনেক আলাপ হলো। আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শুধু দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম শহীদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর দেওয়ান মোহাম্মদ এমদাদ হোসেনের সাথে। তার সাথে অনেক কথা হয়েছে এবং অনেক ভালো লাগলো। আসলে উনি শিক্ষার্থীদের নিয়ে থাকে, কাজ করে, এবং উনি চায় বাংলাদেশে শিক্ষার্থীরা যেন ইংরেজি ভাষাভাষীতে ভালো হোক এবং তারা দক্ষ হোক, এবং শিক্ষার্থীদের এই যে উন্নয়ন, যে রেজাল্টের একটা বিপর্যয়, সেটা নিয়ে উনি আজকে কথা বলেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সামনে অন্য কোনো টপিকস নিয়ে আমরা কথা বলবো ওনার সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।